নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। স্বাগত নতুন একটি ভয়ের এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। আগের দুটি ঘটনা তোমরা এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করেছো, আশা করছি পরবর্তী ঘটনাগুলোকে তোমরা ঠিক একইভাবে সাপোর্ট করে যাবে, একইভাবে আমাদের পাশে থাকবে। আজ যে দুটি ঘটনা তোমাদের জন্য, দুটো ঘটনায় কিন্তু জাম্পস্কেয়ার টাইপের দুটো ঘটনা, আর আমি দেখেছি তোমরা জাম্পস্কেয়ার টাইপের ঘটনাগুলো খুবই পছন্দ করো, তাই আবারও তোমাদের রিকোয়েস্টে আমরা জাম্পস্কেয়ার টাইপের দুটো ঘটনা তোমাদের কাছে নিবেদন করছি। আর শেষের ঘটনাটি কিন্তু খুব স্পেশাল একটি ঘটনা, আমি সেটা শেষে গিয়ে বলবো। তাই আর বেশি সময় নষ্ট করব না, আমি সোজা চলে যাব আজকের আমাদের প্রথম ঘটনায়। শুরু করব আজকের 19 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। ঘটনা পাঠিয়েছেন প্রীতম মণ্ডল। নমস্কার রাজদা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। প্রত্যেকটা এপিসোড এখন দারুণভাবে এনজয় করতে শুরু করেছি, আর তোমাদের প্রত্যেকজনের কাজ দিনের পর দিন জাস্ট দারুণ হয়ে উঠেছে। কিছু কিছু এপিসোড এমনও থাকে যেগুলোকে আমি হয়তো পরেও রাতের বেলা করে শুনে তারপর ঘুমাই। এরকমই কাজ করতে থাকো এবং পাশে আছি। অনেক ভালোবাসা রইল তোমাদের সবার জন্য। এবার ঘটনায় আসি। ঘটনাটি ঘটেছিল আমার ভাইয়ের সাথে। একদিন আমার ভাই আমাদের পাড়ার 3 মাথার মোড়ে ওর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছিল এবং তাদের সাথে গুলি খেলছিল। তখন প্রায় দুপুর 1:30 বাজে। দুপুরে স্নান করবে বলে ভাইকে ডাক দিতে ভাই একটু পরে আসবে বলে। আমি আর কিছু বলি না, আমিও বাড়িতে এসে নিজের মতো কাজ করতে শুরু করে দিই। কিছুক্ষণ পর ভাই আসে, কিছু না বলে সোজা স্নান করতে চলে যায়। একটু অবাক হলাম, তার কারণ এমনি সময় লাফালাফি করতে করতে এদিক ওদিক করে এবং হঠাৎ এতটা চুপচাপ। আমি অত শত না ভেবে নিজের কাজ করছিলাম, ভাবলাম হয়তো কোনোভাবে খেলায় হেরে ঠেরে গেছে, তাই এরকম চুপচাপ। স্নান করে এসে আমার ভাই আমাকে বলে, এ দাদা দাদা আমার শরীরটা না খুব জ্বলছে রে, শরীরটা খুব জ্বলছে, আমি বুঝতে পারছি না, খুব খুব জ্বলন হচ্ছে আমার শরীরে, কেন বলতে বুঝতে পারছি না কিছু। দেখ, কোনো বনে বাজারে ঢুকেছিলিস হয়তো, পোকামাকড় কামড়েছে, ঘরে চল দেখছি আমি। ভাই বলে, আরে আরে না রে, আমি কোথাও যাইনি, আজকে রাস্তাতেই খেলছিলাম ওদের সাথে, আমি কোথাও যাইনি। কি চলছে চারিদিকে, আমার পুরো শরীর জ্বলছে রে, আমার পুরো শরীর জ্বলছে, আমি পারছি না থাকতে। ভাই ঘরে আসে এবং তার শরীর এমনভাবে জ্বলতে শুরু করেছিল যেমন ডাঙায় কই মাছ উঠলে লাফায়, ঠিক তেমনই আমার ভাইয়ের ছটফট করতে শুরু করেছিল। করতে ভাই বলে, জ্বলে গেল, সব জ্বলে গেল, সব জ্বলে গেল, আমার পুরো শরীর জ্বলছে, জ্বলে গেল, সব সব জ্বলে গেল। বাড়িতে মা আসে কাজ থেকে। মা বাড়িতে আসার পরে ভাই যেন আরো ছটফট করতে শুরু করলো। এরপর ঘটে অদ্ভুত একটি ঘটনা। হঠাৎ শোনা যায় ভাইয়ের গলা থেকে যেন অন্য কোনো পৈশাচিক শব্দ বের হতে শুরু করেছে এবং ভাই বলতে থাকে, জল দাও, আমাকে জল দাও, সব পুড়ে গেল, জল দাও, আমাকে জল দাও না। মা ভয়ে কাঁদতে কাঁদতে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে ভাইকে দেখার পরও সে কিছু বুঝতে পারে না। সেই পৈশাচিক কণ্ঠ যেন আরো জোরালো হতে শুরু করেছে। ভাইয়ের চোখ যেন আর মানুষের সাথে মেলানো যাচ্ছে না। জল দাও, আমাকে জল দাও, সব পুড়ে গেল। সেই চোখ হয়ে উঠেছে অতি বিশ্রী ও অতি ভয়ঙ্কর। তারপর পাড়ার সবাই মিলে এক ওঝাকে ডাকে। ওঝা আসার পর ভাইয়ের গায়ে জল পোড়া ছুঁড়ে মারলে তারপর ভাইয়ের মুখ থেকে আমরা যা শুনি তা শোনার জন্য
আমরা মোটেই কেউ প্রস্তুত ছিলাম না। সেই পৈশাচিক কণ্ঠে বলে, আমি তনুজা, আমি জেলে পাড়ায় থাকি। আমার স্বামী আমার বড় অত্যাচার করতো, তাই আমি পড়ে মারা যাই। ওঝা বলে, তবে তুই এই ছেলেকে ধরেছিস কেন? সেই পৈশাচিক কণ্ঠটি বলে, আমি তোকে ধরতে চাইনি, আমি প্রতি শনি মঙ্গলবার আমার ছেলে মেয়েকে দেখতে চাই। আজ ওই রাস্তাতেই চলে এসেছিল, তাই আমাকে বাধ্য হয়ে ওকে ধরতে হয়েছে। তারপর সেই ওঝা আমার ভাইকে ভালো করে ঝাড়ালে, জল পোড়া দিলে, তারপর আমার ভাই ঠিক হয়। এবং আমাদের পাশের পাড়ায় ছিল জেলে পাড়া। সেই জেলে পাড়ায় সেই তনুজার বাড়ির লোককে গিয়ে বলা হয় এই সমস্ত ঘটনা, এবং তারা সেই তনুজার নামে ভালো করে পূজা দেয়। এখনো নাকি ওই রাস্তা দিয়ে শনি মঙ্গলবার ঠিক দুপুর 2টোর দিকে এলে অনেকে নাকি চামড়া পোড়ার গন্ধ এখনো পায়। দারুণ একটি জাম্পস্কেয়ার টাইপের ঘটনা ছিল কিন্তু এটা। থ্যাংক ইউ সো মাচ প্রীতম এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। তোমার কাছে যদি আরও এরকম ঘটনা থাকে তাহলে কিন্তু প্লিজ অতি অবশ্যই কিন্তু পাঠিও, আর এরকমই সাপোর্ট করো আমাদেরকে, আমরা যাতে আরও এগোতে পারি। তোমরা পাশে থাকলে কিন্তু আমরা এরকমভাবে এগোবো। এই ঘটনাটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে এসে জানিও, আর প্লিজ শেয়ার করে দিও সব বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে। তোমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আমি বলেছিলাম শেষের ঘটনাটি কিন্তু স্পেশাল একটি ঘটনা, তার কারণ আমার খুবই ছোটবেলার একটি স্কুল ফ্রেন্ড আমাকে আজকের এই ঘটনাটি পাঠিয়েছে, এবং কাল রাতে ফোন করে আমাকে এই ঘটনাটি বলেছিল যে ভাই গল্পটি শোনাস, আমার ভালো লাগবে। তো অবশ্যই শোনাবো, কেন শোনাবো না। আর সত্যি গল্পটা কিন্তু আমারও খুব পার্সোনালি খুব ভালো লেগেছে। শুরু করছি আজকের আমাদের দ্বিতীয় ঘটনা এবং শেষ ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার পাশের বাড়ির একটা দাদার সাথে। তখন সেই দাদার বয়স প্রায় 14 থেকে 15 হবে, আর তখন খুবই দানপিটে ছিল সেই দাদাটি। সেই বছর সবে সবে বৈশাখ মাস শুরু হয়েছে। বৈশাখ মাসের ঝড়ের প্রকোপ কেমন হয় তা আশা করছি আমাকে আর নতুন করে কিছু বলতে লাগবে না। সেই দিন সবে সন্ধে হয়েছে। সেই সময় আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে দারুণভাবে ঝড় উঠেছে। অনেকক্ষণ ঝড় হওয়ার পর যখন ঝড় থামে, তখন দাদা ভাবে যে সামনের আমবুড়ির বাগানটায় যদি যাওয়া যায় তবে আজ অনেক আম পাওয়া যাবে। আমবুড়ির বাগান আমাদের এখানে এক অনেক দিনের বাগান। সেই বাগান অনেক বড়। আমবুড়ি যখন বেঁচে ছিল সেই সময় এটি এক মস্ত আম বাগান ছিল, কিন্তু এখন সেই বাগান বনবাদারে পরিণত হয়েছে। সকালে ওই দিকে ছেলেপিলেরা খেলাধুলা করে, কিন্তু রাতে করে তেমন কেউ ঘেঁষে না। দাদা বাড়ি থেকে এক মস্ত বস্তা নিয়ে ছুট দেয় আমবুড়ির বাগানের দিকে। আম বাগানে ঢুকতেই বোঝা গেল বাড়ি থেকে একটা টর্চ আনলে দাদা খুব ভালো করতো, কারণ চারদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার, প্রায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে। বনের ভেতরে ঢুকতেই দাদা যত তাড়াতাড়ি সম্ভব গাছের নিচে পড়ে থাকা আমগুলো কুড়িয়ে তার বস্তায় রাখতে শুরু করে। অনেকক্ষণ আম কোড়ানোর পর দাদা যে গাছের তলায় দাঁড়িয়ে ছিল সেই গাছ থেকেই একটা বড়সড় মাপের আম ধপ করে মাটিতে পড়ে। দাদা তুলে সেটিকেও যখন বস্তার ভেতরে রাখতে যাবে, এমন সময় গাছের ওপর থেকে কেউ যেন দাদাকে বলে ওঠে, এই ছোকরা, ছোকরা, আমরা ফেরত দে। গলাটি শোনা মাত্রই দাদার বুকটা যেন ছ্যাক করে ওঠে, ঘামে সারা শরীর ভিজতে থাকে। দাদা ধীরে ধীরে মাথা ওঠাতেই দেখে এক বিকট কালো অবয়ব দাদার দিকে হাত বাড়িয়ে বলছে, সব আমি তো নিয়ে নিলি, হ্যাঁ কিরে, সব আমি তো নিয়ে নিলি। এই আমটা ফেরত দে আমার আম। এই দেখার সঙ্গে সঙ্গে দাদা আমের বস্তা ফেলে রেখে প্রাণপণে ছুটতে থাকে। অনেকটা ছুটে আসার পর একটা জায়গায় এসে হোঁচটকে পড়ে, এবং তখনই দাদা জ্ঞান হারায়।
বাড়ির লোক অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দাদাকে বড় রাস্তা থেকে কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় পায়। এই ঘটনার পর থেকে রাতে করে আর কোনো লোক ওই দিকে ঘেঁষার কথা স্বপ্নেও ভাবে না। সবাই বলে এখনো নাকি ওই বনে আমবুড়ি থাকে। অসাধারণ একটি ঘটনা, মানে সত্যি দারুণ একটি ঘটনা কিন্তু সৈকত। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটি বলার জন্য। কালকে রাত্রিবেলা আমাকে রাত্রির মানে কটা বাজে তখন, প্রায় 11টা কি 12টা বাজে, তখন আমাকে ফোন করে ঘটনাটা এখন শোনাচ্ছিল। সত্যি গায়ে প্রায় আমার কাঁটাতেই উঠেছিল এখন ঘটনাটা শোনাচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটি পাঠানোর জন্য, মানে বলার জন্য আমাকে। আর এরকম ঘটনা যদি থাকে তাহলে আরও পাঠাস আমাকে এরকম ঘটনা, অবশ্যই শোনাবো ঘটনাগুলো। আর তোমাদেরকেও বলছি, যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চাও তাহলে কি করতে হবে না, ডিসক্রিপশন বক্স দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। কিন্তু অবশ্যই সেটি কিন্তু একদম এক্সক্লুসিভ হতে হবে, মানে একদম নতুন একটি ঘটনা হতে হবে। সেই ঘটনা যেন অন্য কোনো চ্যানেল অথবা অন্য কোনো জায়গায় যেন পডকাস্ট না হয়। আজকের ঘটনা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানাও আজকের কোন ঘটনাটি তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, এবং শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে। আমরা আসছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।